এবারে বাংলা বিষয়ে 100% পেয়ে সারা ভারতে AIR1 অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 প্রত্যুষা। কিন্তু যেহেতু এখন কাট অফ খুব হাই এর দিকে, আমার একটা টেনশনও ছিল যে যদি 1 নম্বরের জন্য না হয় তখন আবার আফসোস। আমার ফার্স্ট টার্গেটই ছিল কোনো রকমের নেটটা পেয়ে যদি আমি পিএইচডিটায়। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের আরেক ছাত্রী, যিনি এবছর জেআরএফ পেয়েছেন এবং শুধু জেআরএফ নয়, এবারে বাংলা বিষয়ে 100% পেয়ে সারা ভারতে AIR1 অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 প্রত্যুষা। তো প্রথমেই প্রত্যুষাকে বিএসএসসিআই স্বাগত এবং অভিনন্দন জানাই। কেমন লাগছে এই রেজাল্টে প্রত্যুষা? খুবই ভালো লাগছে। জেআরএফ তো এক্সপেক্ট করেছিলাম, বাট এতটা ভালো এক্সপেক্ট করিনি, তো এটা অন্যরকমই লাগছে আর কি। আচ্ছা, তো প্রত্যুষার সঙ্গে আজকে আমরা একটু সময় যাপন করব, যাতে আগামী দিনে যারা নেট সেটের জন্য স্বপ্ন দেখছে, জেআরএফ এর স্বপ্ন দেখছে, তারা কিভাবে এগোতে পারে তাদের পথ খোঁজার চেষ্টা করব প্রত্যুষার এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তো জানিয়ে রাখি, বর্তমানে প্রত্যুষা বিশ্বভারতীতেই পিএইচডি করছে। পিএইচডি শুরুর আগে জেআরএফটা পেলে আরো ভালো হতো, কিন্তু দুবার পরপর নেট একটুর জন্য জেআরএফ হাতছাড়া হয়ে যাওয়ার পরেও জেআরএফ কিন্তু শেষ পর্যন্ত পেয়েছে। এবং বলে রাখি, প্রত্যুষা যে বিষয়টা করার সবসময় চেষ্টা করেছে সেটা হচ্ছে পেপার 1-এর সঙ্গে পেপার 2-কে একটা ব্যালেন্স ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো সাধারণত আমাদের সাবজেক্টের বিষয়ে সবারই একটা ডেপথ থাকে বা একটা কন্ট্রোল থাকে, কিন্তু পেপার 1টাতেই আমাদের কিন্তু সব থেকে বেশি দুর্বলতা। তো আমি সাবজেক্টের বিষয়ে না গিয়ে আমি সরাসরি প্রত্যুষাকে জিজ্ঞাসা করব যে পেপার 1-এর প্রস্তুতি তুমি কিভাবে নিয়েছিলে প্রত্যুষা? পেপার 1 আমি প্রথমে কিছুটা ইউটিউব দেখে নিতাম, তারপরে আমি দেখলাম যে একটা কোনো প্রপার গাইডেন্সের প্রয়োজন, যেখানে আমি কন্টিনিউ ক্লাস বা মক টেস্ট ইত্যাদি পাবো। তখন আমি বিএসএসসিআই জয়েন করি 6 মাসের জন্য। তো সেখানে আমি নিয়মিত ক্লাস করতাম এবং তার নোটস নিতাম। সেই নোটসের পাশাপাশি আমি বাড়িতেও পড়াশোনা চালিয়ে গেছি, ম্যাথ প্র্যাকটিস, জিআই প্র্যাকটিস এগুলো চালিয়ে গেছি। এগুলোকে কম্বাইন করে ডেফিনেটলি যখন আমার প্রশ্ন এসেছে, হুবহু প্রশ্ন হয়তো আমি পাইনি, কিন্তু সেই ধারণাটাকে কাজে লাগিয়ে যতটুকু যা করা যায় সেটা তো অবশ্যই আমার হয়েছে আর কি। আর পেপার 1-এর সাপোর্ট ছাড়া শুধু পেপার 2 দিয়ে জেআরএফটা অন্তত একটু কঠিন হয়ে যায় আর কি। বেশ, একেবারেই তাই। তো এখানে একটি প্রসঙ্গে আমি জাস্ট একটু বলতে চাই। দেখো, শুধু কোচিং সেন্টার কখনোই তোমাকে সফল করে তুলতে পারবে না, কারণ এটা কোনো একটা অ্যালোপ্যাথি ওষুধ নয় যে মাথা যন্ত্রণা করছে, আমি একটা স্যারেডন খেয়ে নিলাম, আমার মাথা যন্ত্রণা কমে গেল। আমরা পথ দেখাতে পারি, আমরা তোমাকে দেখাতে পারি কোন রাস্তায় এগোলে পৌঁছানোটা সহজ হবে, তোমার লক্ষ্য পূরণ হবে। তবে সেলফ স্টাডি এবং প্রতিনিয়ত প্র্যাকটিস কিন্তু খুব জরুরি, সেটা কিন্তু প্রত্যুষার কথা থেকেই আমরা বুঝতে পারছি। তো যারা যারা মনে করো যে শুধু কোচিং নিলেই বোধহয় কেল্লা ফতে, বিষয়টা কিন্তু একেবারেই নয়। কোচিং এর পাশাপাশি তোমাকে নিজেকে খাটতে হবে। তোমার প্রতিষ্ঠান তোমাকে যেমনটা গাইড করছে, তোমাকে তোমার কনসেপ্টটাকে প্রতিনিয়ত ঘষা মাজা করতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি নিজেকে প্রমাণ করতে পারো। তো আমি প্রত্যুষাকে বলবো যে AIR1 এটা কি এক্সপেক্ট করেছিলে প্রত্যুষা? না, AIR1 এক্সপেক্ট করিনি, বাট যখন অ্যান্সার কি চেক করলাম তখন অনেকটাই নাম্বার হয়েছিল। তো এক্সপেকটেশন ছিল 1 না হলেও অন্তত জেআরএফ তো কোনোভাবেই আটকানোর কথা না, কিন্তু যেহেতু এখন কাট অফ খুব হাই এর দিকে, আমার একটা টেনশনও ছিল যে যদি 1 নম্বরের জন্য না হয় তখন আবার আফসোস। তো AIR1 তো এক্সপেক্টেড ছিল না কোনোভাবেই। একেবারে। তো আনএক্সপেক্টেড হলেও হয়ে গেছে, খুব ভালো লাগছে, অনেক অনেক অভিনন্দন। তো আমি প্রত্যুষাকে জিজ্ঞাসা করবো যে তোমার এই সাফল্যের পেছনে মানে তুমি ঠিক সারাদিনে কতক্ষণ সেলফ স্টাডি করতে, বা রুটিন কেমন ছিল, এটা যদি একটু শেয়ার করো। আমি কোনো রকম মাস্টার্স এর পরে বিএড বা কোনো কোর্সে ভর্তি হয়নি, আমি পুরোটাই নেটের উপরে ফোকাস রেখেছিলাম। আমার ফার্স্ট টার্গেটই ছিল কোনো রকমের নেটটা পেয়ে যদি আমি পিএইচডিটায় জয়েন করতে পারি। তো যার জন্য আমি পুরোটাই নেটে ফোকাস দিয়েছি। পড়াশোনা তো ডেফিনেটলি সেলফ স্টাডি 8 থেকে 10 ঘন্টা কন্টিনিউ করতেই হয়। এবার পরীক্ষার আগে আগে সেটা ডিপেন্ড করে যে সে কতটা রিভাইজ করতে চাইছে। আমার তো 15-16 ঘন্টাও লেগে গেছে অনেক ক্ষেত্রে। বাট ধারাবাহিকভাবে অন্তত 8 থেকে 10 ঘন্টার একটা পড়াশোনা, যদি অন্য কোনো কোর্সের সাথে যুক্ত না থাকি আমরা, তাহলে নেটের যে হিউজ সিলেবাস সেটা মানে আয়ত্তের মধ্যে আনার জন্য একটা
ঠিকঠাক সময় আর কি। আচ্ছা, আমরা সকলেই জানি যে প্রস্তুতির সময় আমাদেরকে মক টেস্ট দিতে হয়, এটা খুব স্বাভাবিক, না হলে নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করা যায় না। তো তোমার প্রস্তুতি পর্বে সেলফ স্টাডি, সেলফ অ্যাসেসমেন্ট, মক টেস্ট, এই পর্ব বিভাগটা ঠিক কেমন ছিল যদি একটু জানাও। আচ্ছা, মক টেস্টের ক্ষেত্রটা আমি পেপার ওয়ানের মক টেস্ট কমই দিয়েছি, কারণ আমি পেপার ওয়ানে আমার একটা ভয় ছিল যে আমি পারবো কি পারবো না, একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ছিল। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতাম শুধু নোটস গুলোকে পড়ে যতটা মাথার মধ্যে বুঝে কাজটাকে করা যায়। আর পেপার টু এর ক্ষেত্রে যেহেতু আমার আয়ত্তের মধ্যে জিনিসটা, তো আমি চেষ্টা করেছি পেপার টু এর বেশ কিছু মক টেস্ট দিতে। কিন্তু তারপরও মক টেস্টের থেকেও আমি সেলফ স্টাডি, নিজে পড়াশোনা করে বারবার টেক্সটটাকে পড়া, আমার বারবারই মনে হতো পরীক্ষা দিয়ে আমি সময় নষ্ট না করে একটা টেক্সটে যদি 4বার পড়ি তাহলে বোধহয় আমার জন্য সেটা বেশি ভালো হবে। তো আমি সেই স্ট্র্যাটেজি ফলো করেছি। বেশ। আচ্ছা, এবার একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হলো গত দুবার নেট পাওয়া সামান্যর জন্য জেআরএফটা আটকে গেছে। তো সেখান থেকে আজকে যখন জেআরএফ পেলে কোনো রিয়েলাইজেশন হচ্ছে যে কেন এতদিন জেআরএফটা হচ্ছিল না? এতদিন মাথায় একটা প্রেশার ছিল যে আমাকে একটা পেতেই হবে, আমাকে পিএইচডিটা পেতেই হবে, আমার ইয়ার লস হচ্ছে। তো যখন আমি এইবারে পিএইচডিতে পেলাম, একটা সম্ভাবনা দেখা দিল যে আমার লিস্টে নাম এসেছে, তাহলে আমার পিএইচডিটা হয়ে যাবে, তো আমি একটা দিক থেকে একটু চাপ মুক্ত হলাম যে এবার তাহলে একটা কোনো আলোর দিশা দেখা যাচ্ছে। তো তখন আমি চাপ মুক্ত হয়ে কোনো এক্সপেকটেশন ছাড়াই আমার যতটুকু প্রিপারেশন ছিল সেই জায়গাগুলোকেই আরেকবার দেখে নিয়ে আমি পরীক্ষা দিতে যাই আর কি। তো এইটুকুই মানে আমাকে সাহায্য করেছে। একটা জিনিস খুব স্পষ্ট, যে ঠান্ডা মাথা আর লক্ষ্যে স্থির হওয়া, এই দুটো জিনিস যদি ঠিক করে কেউ করতে পারে তাহলে জেআরএফ পাওয়াটা খুব কঠিন বিষয় বা অসম্ভব বিষয় নয়। হয়তো এই পিস অফ মাইন্ডটা যদি 6 মাস আগে পাওয়া যেত তাহলে হয়তো রি এক্সামেই জেআরএফটা হয়ে যেত প্রত্যুষার, তাই তো? একদমই তাই, মানে আমি রি এক্সামেও বেশ কিছু ভুল করেছি যেগুলো আমি আমার থেকেই এক্সপেক্ট করি না, হয়তো ওই সিচুয়েশনের মধ্যে আমি করে ফেলেছিলাম। বাড়িতে এসে যখন দেখছি তখন আফসোস হচ্ছে যে আর দুটো ঠিক ঠিক হয়ে গেলেই তো আমার এবারে জেআরএফটা হয়ে যেত। ওই জায়গাটা মাথা ঠান্ডা রেখে পুরোটা কোনো রকম চাপ না নিয়ে একটা শুধু পরীক্ষাটা দিতে যাচ্ছি এরকম একটা ফোকাস নিয়ে করা। আর এবারের প্রশ্ন অবশ্যই বোধগম্য ছিল অন্যবারের তুলনায়। পেপার ওয়ান একটু টাফ ছিল, বাট পেপার টু বোধগম্য ছিল। বেশ। অনেক অনেক শুভকামনা রইল প্রত্যুষার জন্য। আগামী দিন খুব ভালো কাটুক, খুব ভালো গবেষিকা হয়ে গবেষিকা, তোমার গবেষণাপত্র খুব ভালো হোক এবং একটা সফল গবেষণাপত্র তুমি লেখো, তোমার যাতে তোমার বিষয়ের কাছে একটা অবদান রাখতে পারো এবং খুব শীঘ্রই অধ্যাপিকা প্রত্যুষাকে যেন আমরা দেখতে পাই, এই কামনা রাখি। অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।